ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি। যুগ যুগান্তরে প্রেরণা যোগাবে ২১, প্রতিষ্ঠা পাবে বাংলা। কলকাতা সবাই ইংলিশ মিডিয়াম, বাংলা ভাষার কোনো স্থানই নেই সেই রকম, যেটা এই বাংলাদেশে আছে। A nation celebrates the own language. It's good. বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলা ভাষা। নির্বিঘ্ন উদযাপনে কঠোর নিরাপত্তায় গৌরবের স্মৃতির মিনার। সকলে যদি রুট ম্যাপটি অনুসরণ করি, শৃঙ্খলাবদ্ধ থাকি, তাহলে একেবারেই নির্বিঘ্নে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সকলে আমরা সুযোগ পাব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি মাকসুম আলম খান। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 1 মাসেরও কম সময়ের ব্যবধানে পদ্মা সেতুতে বসল ৮ম স্প্যান। দৃশ্যমান হলো ১২০০ মিটার। বিআইডব্লিউটি এর স্থগিত হওয়া উচ্ছেদ অভিযান শুরু। ভাঙা হচ্ছে আমিন মোমিন হাউজিং এর স্থাপনা। ঢাকা বন্দর প্রধান সহ যোগ দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আদালতে বেগম জিয়ার অনুপস্থিতির কারণে পেছালো নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি। অসুস্থ বলে দাবি বেগম জিয়ার আইনজীবীদের। ঘুম থেকে ওঠেননি বলছে অন্য পক্ষ। রাজধানী থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের 4 সদস্য আটক। ল্যাপটপ ও মোবাইল জব্দ। শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। এবং পাইলট সংকটে বন্ধ ঢাকা লন্ডন রুটের বোয়িং 787 ড্রিম লাইনার দিয়ে ফ্লাইট পরিচালনা। অন্য বিমানে প্রতি ফ্লাইটে লোকসান হচ্ছে 3 কোটি টাকা। সব প্রস্তুতি সম্পন্ন। ২১-এর প্রথম প্রহরে নতশিরে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতির মিনার। নির্বিঘ্ন উদযাপনে কঠোর নিরাপত্তায় গৌরবের স্মৃতির মিনার। সকল সংকট মোকাবেলায় যুগ যুগান্তরে প্রেরণা জুগিয়ে যাবে ২১। সকল স্তরে প্রতিষ্ঠা পাবে বাংলা, এমন প্রত্যাশাই সবার। অহংবোধের লাল বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে স্মৃতির মিনার। অকাতরে জীবন বিলিয়ে দেয়া বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতার পুষ্পার্ঘ্য ধারণের সময় যে আর বেশি বাকি নেই। শেষ মুহূর্তের প্রস্তুতিও সম্পন্ন। শেষ হলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ্য অর্পণের মহড়াও। সিসিটিভি ক্যামেরার আওতায় পুরো প্রাঙ্গণ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় পুরো এলাকায়। ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধার্ঘ্যে ভরে উঠবে স্মৃতির মিনার। তাও ফুল হাতে কৃতজ্ঞ চিত্তে স্মৃতির মিনারে আগেই প্রিয় প্রজন্ম। আমি বাংলা বলছি, বাংলার মধ্যে ইংলিশ, তার মধ্যেই উর্দু, তার মধ্যেই হিন্দি না করে মনে হয় আমাদের যে জেনারেশনটা সবার এই দিকটা একটু দেখা উচিত, যে ভাষা মানে শুধুই আমার ভাষা। যেভাবে তারা জিনিসটা প্রতিরোধ করার চেষ্টা করছিল, আমাদের উচিত যে বর্তমানে সেই ২১-এর চেতনায় উদ্ভূত হয়ে বর্তমানে সেই একতা ফিরিয়ে এনে সেই সংকট প্রতিরোধে সবার এগিয়ে আসে। আমরা বাঙালি হিসেবে গর্বিত, কারণ আমরাই প্রথম ভাষার জন্য রক্ত দিয়েছি। দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ভাষার স্লোগান। প্রজন্মান্তরে ২১-এর বোধ যেখানে প্রেরণা জুগিয়ে যায়। জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাণীগুলো বই পুস্তকে পড়ে আজকে এই ভাষা দিবসে তাদের বাণীগুলো আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। সব স্তরে মাতৃভাষার প্রচলন হলে পূর্ণতা পাবে ২১। জাতীয় সংকটে যে ২১ প্রেরণা যোগাবে মাথা না নোয়াতে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে মুগ্ধতার কথা জানিয়েছেন বিদেশিরাও। আক্ষেপও ছিল কারো কারো কণ্ঠে। যে আড়ম্বরের সঙ্গে এই দিনটাকে পালন করা হয় আর কি, শুধু সেটা দেখবার জন্যই কলকাতা থেকে ছুটে এসেছি আর কি। কলকাতা সবাই ইংলিশ মিডিয়াম, বাংলা ভাষার কোনো স্থানই নেই সেই রকম, যেটা এই বাংলাদেশে আছে। Was so interesting that a nation celebrates the own language. Yeah. On the other hand, it's good to know a little bit of English. সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বিশাল এই কর্মযজ্ঞ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সুচারুভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী সকলেই যাতে নির্বিঘ্নে ভাবগাম্ভীর্য ভঙ্গিমায় পুষ্পার্ঘ্য অর্পণ করতে পারে, সেজন্য সকল অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ৫২-র ২১ এখন আর শুধু আমাদের নয়, যার আবেদন ছড়িয়ে পড়েছে পৃথিবী জুড়ে। সারা বিশ্বে
সকল মাতৃভাষার সম্মান এবং অধিকার রক্ষায় যে একুশ প্রেরণা যোগাবে যুগ থেকে যুগান্তর। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফয়সাল মোর্শেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম, আপনি জানেন এবং প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম, গৌরবের একুশ উদযাপনের প্রস্তুতি কিন্তু শেষ। কঠোর নিরাপত্তার চাদরে পুরো ঢেকে ফেলা হয়েছে আমাদের স্মৃতির মিনার প্রাঙ্গণ এবং এখানে ৬,০০০ নিরাপত্তা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন। আমার পাশেই রয়েছে কিন্তু দেয়াল লিখন চলছে। ২১শে ফেব্রুয়ারি যে ভাষার জন্য জীবন দিয়েছিলেন আমাদের বরকত, সালাম, রফিক, জব্বাররা, তারা যে ভাষার জন্য জীবন দিয়েছেন সেই ভাষায় কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। ২১শে মিনারের বিপরীতে যে দেয়াল রয়েছে সেই দেয়ালে আমাদের বাংলা সাহিত্যে যারা মহারথী রয়েছেন, বাংলা ভাষা কেন্দ্রিক যে ধরনের লেখা তারা লিখে গিয়েছেন, সাহিত্যে তার গল্পে বা উপন্যাসে বা কবিতায়, কাব্য সাহিত্যে তারা যেভাবে ফুটিয়ে তুলেছেন সেই লেখাগুলো কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। এবং আমরা দেখেছি এখানে নতুন প্রজন্ম যারা রয়েছে তারা অনেকেই আসছে, তারা এসে লেখাগুলো তারা পড়ছে এবং অন্যরকম আবেশে তারা আবিষ্ট হচ্ছে, যেহেতু পাশেই আমাদের শহীদ মিনার রয়েছে। এবং শহীদ মিনারে জানেন যে ২১শে প্রথম প্রহরে আজ রাত ১২টা ১ মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা শ্রদ্ধা নিবেদন করবেন। তাদের শ্রদ্ধা নিবেদনের পরেই কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতির এই মিনার এবং এরপরেই সাধারণ মানুষ তারা শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, যারা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন এখানে নিরাপত্তা রক্ষায় যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন তারা সুশৃঙ্খলভাবে যাতে সবাই এখানে ফুলের শ্রদ্ধা জানাতে পারেন, সেই শ্রদ্ধা তারা যাতে সুশৃঙ্খলভাবে জানাতে পারেন সেজন্য কিন্তু তারা ব্যবস্থা নিয়েছেন। এবং এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা যে শ্রদ্ধা জানাবেন সেই ফুলের শ্রদ্ধা, সেটা একটা মহড়া কিন্তু অনুষ্ঠিত হয়েছে সকালবেলা, যাতে সুচারুভাবে সেই কার্যক্রম যাতে সম্পন্ন করতে পারেন যারা নিরাপত্তা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু সেই মহড়া তারা সম্পন্ন করেছেন। এছাড়া এখানে আর্চওয়ে রয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো প্রাঙ্গণকে নিরাপত্তা বলয়ে ঠেকে আনা হয়েছে। তারা বলেছেন প্রত্যেকটা মানুষ যাতে নজরদারিতে থাকেন, যাতে এত বড় একটা আয়োজনে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটা নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করবেন এবং তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি রয়েছেন উপাচার্য, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সবাই যাতে সুন্দরভাবে সুচারুভাবে এই শ্রদ্ধা ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে শ্রদ্ধার কাজটি সম্পন্ন করতে পারেন আমাদের শহীদদের প্রতি, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তিনি সেক্ষেত্রে সাধারণ জনসাধারণের তিনি সেক্ষেত্রে সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন যে পথ নির্দেশিকা রয়েছে, সেই পথ নির্দেশিকা যদি সবাই মেনে চলে তাহলে কিন্তু এই শ্রদ্ধার্ঘ অর্পণের কাজটুকু সম্পন্ন হবে সুচারুভাবে। এবং নতুন প্রজন্ম যারা রয়েছে তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন সর্বস্তরে যাতে বাংলা ভাষার প্রচলন হয় সেজন্য চেষ্টা চালিয়ে যাবে এবং জাতীয় যে কোনো সংকটে মাথা না নোয়াবার ২১ তাদেরকে প্রত্যয় যুগিয়ে যাবে যুগ থেকে যুগান্তরে। মাকসুম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রস্তুতির খবর জানাচ্ছিলেন রিপোর্টার ফয়সাল মোর্শেদ। চলে যাচ্ছি পরের খবরে। ১ মাসেরও কম সময়ের ব্যবধানে স্বপ্নের পদ্মা সেতুতে বসল ৮ম স্প্যান। এতে দৃশ্যমান হলো সেতুর ১২০০ মিটার। ঘন কুয়াশা আর কারিগরি জটিলতায় নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘন্টা পর শুরু হয় জাজিরা প্রান্তে ৭ম ও সেতুর ৮ম স্প্যান বসানোর কাজ। বেলা ১২:৩০টার দিকে সেতুর ৩৫ ও ৩৬ নম্বর পিলারের মধ্যে বসানো হয় স্প্যানটি। সেতুর কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পদ্মাপাড়ের মানুষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। বুধবার সকাল থেকে অপেক্ষার শুরু। একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে কিছুটা কারিগরি জটিলতা। আগের দিন মাওয়া থেকে এনে নির্ধারিত পিলারের কাছে তাই ঠায় দাঁড়ানো স্পেনবাহী ট্রেনটি। সকাল ৮টায় কাজ শুরুর কথা থাকলেও সেটা শুরু হয় ৩ ঘন্টা পর। ততক্ষণে কুয়াশা ও কারিগরি জটিলতা দুটোই কেটে গেছে। প্রথম কয়েক দফা চেষ্টায় স্প্যানটি দুটি পিলারের সমতলে আনা না গেলেও ঘণ্টাখানেক পরে তা বসানো সম্ভব হয়। গত মাসে ২৩ তারিখ ৭ম স্প্যানটি বসানোর পর এবার পরের স্প্যান বসাতে সময় লাগলো মাত্র ২৭ দিন। জাজিরা পারে আগের ৬টি স্প্যানের পাশেই তা বসে দেওয়া হয়। নতুন স্প্যান দেখে উচ্ছ্বসিত দুই পারের মানুষ। আগে তো লঞ্চে বসে থাকতে তো অনেক সময় লাগতো, সামনে আশা করি গাড়িতে ৪০ মিনিটে ঢাকা যেতে পারবো। 7টা স্প্যান বসাই হালাইছে। হ্যাঁ, কাজের গতি সুন্দর, অনেক সুন্দর। মাওয়া থেকে এবার স্প্যানটি নিয়ে আসার সময় সরাসরি জাজিরায় না এনে শুরুতে চাঁদপুরের দিকে ৭ কিলোমিটার ভাটিতে নিয়ে যাওয়া হয়েছিল। বর্ষায় তীব্র স্রোতের মধ্যে স্প্যান নিয়ে ট্রেন চলাচল করতে পারবে কিনা তা যাচাই করতে এই পরীক্ষা চালানো হলেও এখনো ফলাফল হাতে আসেনি। ঠিকাদারের তো এটা দেয়ার বিগ কন্ট্রাক্টর,
তারা কিন্তু অনেক কিছু নিজেরাই ট্রায়াল দেয়, আমাদেরকে ছাড়াই ট্রায়াল দেয়, কিছু আমাদেরকে নিয়ে দেয়, জয়েন্টলি আমরা করি, কিছু আছে তারা নিজেরাই ট্রায়াল দেয়। তো এটাও তারা ট্রায়াল দিচ্ছে, হয়তো আমাদেরকে জানাবে পড়ে এই জিনিসগুলো পাইছি, তখন তারা ঠিক করবে কর্মপরিকল্পনা যে আসলে কত স্পিড হলে তারা যাবে বা যাবে না, এরকম কিছু একটা তারা ইয়ে করবে। এখন পর্যন্ত সেতুর কাজে 64% অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। অনিশ্চয়তা আর পদ্মা সেতু এক সূত্রে গাথা দুটি নাম। এর আগের মডিউলে দ্বিতীয় স্প্যানটি বসাতে জটিলতা দেখা দিলে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও বসাতে সময় লেগেছিল 2 দিন। এবারের মডিউলে দ্বিতীয় স্প্যানটির একই ধরনের সমস্যা দেখা দিলেও আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাত্র একদিনেই তা বসানো সম্ভব হলো, যা দিনে দিনে এখানকার প্রকৌশলীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদাহরণ হয়ে রইল। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। এই মুহূর্তে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার এহসান জুয়েল। স্প্যান বসানোর খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, আপলা, আজ দুপুর 12:30টার কিছুক্ষণ পরে এই পদ্মা সেতুর অষ্টম স্প্যানটি বসিয়ে দেওয়া সম্ভব হয়েছে। আমার পিছনে ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর অষ্টম স্প্যানটি এখন নির্ধারিত যে দুটি পিলার ছিল 36 ও 35 নম্বর পিলার, সেখানে বসিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তাই এই 8টি পিলার মিলে এখন পদ্মা সেতুতে 1200 মিটার সেতু দৃশ্যমান হয়ে গেছে। আপনাকে জানিয়ে রাখি যে আজ সকাল 8টায় কিছুক্ষণ পর থেকেই কিন্তু কাজ শুরু করার কথা ছিল, কিন্তু সকালে ঘন কুয়াশা ছিল, কিছুটা কারিগরি জটিলতাও ছিল। সেই কারণে নির্ধারিত সময়ে পিলারের কাজ, স্প্যান বসানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। কিন্তু যখন এখানকার প্রকৌশলীরা এটি বুঝতে পেরেছেন যে কী ধরনের কারিগরি জটিলতা এখানে হয়েছে এবং সেটি সমাধান করেছেন, তারপর কিন্তু সকাল 11টার পরে বেশ কয়েক দফা চেষ্টা করেছিলেন তারা স্প্যানটি নির্ধারিত পিলারের উপর বসে দেওয়ার, কিন্তু সেটিও শুরুতে সম্ভব হয়নি। কিন্তু ঘণ্টাখানেকের চেষ্টায় অবশেষে আমরা এখন দৃশ্যমান দেখতে পাচ্ছি 1200 মিটারের সেতু। আপনাকে জানিয়ে রাখি যে 2017 সালের শুরুর দিকে যখন প্রথম স্প্যানটি বসেছিল এইখানকার 37 এবং 38 নম্বর পিলারের উপর, তারপর কিন্তু ধীরে ধীরে জাজিরা প্রান্তের দিকে এগিয়ে বাকি স্প্যানগুলো বসানো হয়েছিল। একটি মডিউলের 5টি স্প্যান বসিয়ে দেওয়া হয়েছে এবং সবশেষ এই সেতুর যে 42 নম্বর পিলার, সেইখানে সবশেষ স্প্যানটি বসানো হওয়ার পরে নতুন মডিউলে যখন স্প্যান বসানো শুরু হয়েছিল সেটি করা হয় গত মাসের 23 তারিখ। এরপর 27 দিনের ব্যবধানে এখন নতুন করে আরেকটি স্প্যান বসানো সম্ভব হয়েছে এবং এখানকার প্রকৌশলীরা জানিয়েছেন আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে কিন্তু একসঙ্গে 2টি স্প্যান বসিয়ে দেওয়া সম্ভব হবে। এবং আমরা দেখতে পাচ্ছি 35 নম্বর পিলারের পাশে কিন্তু 34 নম্বর পিলার, 33 নম্বর পিলার, সেগুলো শতভাগ শেষ করে আনা হয়েছে। সব কিছু মিলে বলা যেতে পারে পদ্মা সেতুর কাজে দ্রুত অগ্রগতি হচ্ছে এবং এই কাজটি আগামী দিনগুলোতে আরও বেশি গতি পাবে। এই ছিল অপলা আমার কাছে সবশেষ খবর। জাজিরা প্রান্তে বসেছে পদ্মা সেতুর অষ্টম স্প্যান এবং তার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল। চলে যাচ্ছি পরবর্তী খবরে। বিআইডব্লিউটি এর গতকাল স্থগিত হওয়া উচ্ছেদ অভিযান আবারও শুরু হয়েছে। বসিলায় তুরাগ নদী ভরাট করে গড়ে তোলা আমিন মোমিন হাউজিং এর উচ্ছেদকাল বিশেষ কারণে বন্ধ হলেও আজ সকাল থেকে চলছে অভিযান। এতে যোগ দিয়েছেন গতকাল সরিয়ে নেওয়া বিআইডব্লিউটি এর ঢাকা বন্দরের যুগ্ম পরিচালক AKM আরিফুদ্দিন। এছাড়া আজকের অভিযানে বিআইডব্লিউটি এর প্রধান কার্যালয় থেকে বন্দর পরিচালকও যোগ দিয়েছেন। সকাল থেকেই আমিন মোমিন হাউজিং এর অবৈধভাবে গড়ে তোলা প্রায় শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। আমিন মোমিন হাউজিং এর পক্ষে আইনজীবীরা তাদের বৈধ কাগজপত্র আছে বলে দাবি করলেও উচ্চ আদালতের নির্দেশনার কাগজ দেখিয়ে তা নাকচ করেন উচ্ছেদকারীরা। পরে বিআইডব্লিউটি এর বন্দর পরিচালক জানান, স্থাপনা উচ্ছেদ করা গেলেও তা টেকসই করার জন্য হাউজিং এর 36 বিঘা জায়গা খনন করে নদীর প্রবাহ ফিরিয়ে আনা হবে। যারা তুরাগের 36 বিঘা নদীর জায়গা দখল করেছে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান বন্দর পরিচালক। কৃত্রিমভাবে এরা নদীকে জমি আকারে সৃষ্টি করেছে, এটা তো একটু আর নেচারও যেমন ধরেন বিল্ডিং করতে গেলে শুধু এই যে বালি দিয়ে ভরাট করে তারা পাইলিং করে, এখানে কিন্তু 4-5টা আইটেম দিয়ে এগুলো করেছে, এগুলোকে এখানে পাইলও করা যাবে না, তো এইগুলোকে উচ্ছেদ করতে হবে। তারা যখন আবার আপিল করে সেখানে তাদেরকে অনলি 6 সপ্তাহের জন্য তাদেরকে সময় দেওয়া হয়। 6 সপ্তাহ পরে এরপরে তারা আর কোনো পদক্ষেপ নেই নাই। অতএব মহামান্য হাইকোর্টের যে এই কাগজপত্র আমাদের কাছে রয়েছে এটা আমাদের পক্ষে। আমাদের এখনো পর্যন্ত এখানে যে দখল, এটা আমাদের আইনগত বৈধতা রয়েছে। আচ্ছা, আপনার এই ইয়েতে সব কিছুই নাই।
আমরা রাজুকের কাছ থেকে এটার নিয়েছি, রাজুকের কোনো অনুমোদন নেই। গ্যাজেট 25 নদীবন্দর এরিয়ায় যে কোনো এরিয়া ভরাট করতে হলে BIWT এর পূর্ব অনুমোদন প্রয়োজন হয়, সেই অনুমোদন আছে কিনা। এই মুহূর্তে বসিলার তুরাগ তীরে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি চলে যাচ্ছেন সেখানে। হ্যাঁ মাকসুম, বহুল আলোচিত আমিন মোমিন হাউজিংটি অবশেষে মানে পুরোপুরি দখলমুক্ত বলা যাবে না, উচ্ছেদ বা যে স্থাপনা ছিল স্থাপনা মুক্ত করা হয়েছে। সকাল থেকে শুরু হওয়া যে উচ্ছেদ অভিযান, সেখানে এই আমিন মোমিন হাউজিংয়ে যে পরিমাণ সীমানা প্রাচীর ছিল কিংবা যে পরিমাণ বিভিন্ন স্থাপনা ছিল, পাকা, আধা পাকা কিংবা কাঁচা, সেগুলো সবই ইতিমধ্যে উচ্ছেদ সম্পন্ন হয়েছে। আমি একটু আপনাকে আসলে দেখাতে চাই যে এই যে তুরাগ নদীটি ভরাট করে কিভাবে আঁকা বাঁকা সাপের মতো করে এই যে হাউজিংটি দখল করেছে এবং পুরো তুরাগ চ্যানেলটি তারা কিন্তু শেষ করে দিয়েছে। আমি যদি একটু আপনাকে একদম স্ট্রেট করে সোজা করে দেখাই যে পুরো নদীটি দখল করে এই হাউজিংটি করেছে আমিন মোমিন যে কোম্পানি তারা। তবে এখন এখানে যে বিষয়টি সবচেয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আমি আপনাকে একটু ধীরে ধীরে দেখাতে চাই তুরাগ নদীটি, এবং এপাশে এখন যে খনন কাজ চলছে। এই যে আমিন মোমিন যে হাউজিংটি, এটি স্থাপনা মুক্ত করা হয়েছে ঠিকই, কিন্তু এই পুরো চ্যানেলটি অর্থাৎ 36 বিঘা জমি বা 9 একর যে নদীর জায়গা দখল করে করা হয়েছিল, এটিকে কিন্তু যে এটির যে প্রবাহ সেটি ফিরিয়ে আনার জন্য এখানে এখন এই পুরো জায়গাটি খনন করতে হবে। এই বিষয়টি কিন্তু আজ বলে গিয়েছেন BIWT এর কর্মকর্তারা, এবং তারা যে বিষয়টি বলেছেন যে সেই কাজটি কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি ব্যয়বহুল এবং অনেক বেশি কষ্টসাধ্য। কারণ 36 বিঘা জমি যখন আপনি, এবং এটি 5-6 বার বিভিন্ন ধাপে ধাপে ভরাট করা হয়েছে, এখানে ইট বালু রয়েছে, সুরকি রয়েছে, দালান কোঠার ধ্বংসাবশেষ রয়েছে, বালু রয়েছে, মাটি রয়েছে, ময়লা আবর্জনা রয়েছে, বিভিন্ন উপাদান দিয়ে কিন্তু এই তুরাগকে দখল করে এই হাউজিংটি করা হয়েছে। তো এখন তারা সে বিষয়টি বলছেন যে এটি যে কোনো মূল্যে একটি নতুন প্রকল্প নিয়ে এই জায়গাটি খনন করে তুরাগের যে প্রবাহ সেটি ফিরিয়ে আনতে হবে। এবং আপনি জানেন যে উচ্চ আদালত থেকে বলা হয়েছে প্রতিটি নদীর কিন্তু জীবন সত্তা ফিরিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নদীকে যে কোনো মূল্য দখলমুক্ত করতে হবে। তো এই কারণে তারা যে পরামর্শটি দিয়েছেন BIWT যে আইনগতভাবে এই আমিন মোমিনকেই জরিমানা করা উচিত, যে তারা যে পরিমাণ জমি দখল করে এই নদীটি ভরাট করেছে, এখন সেই পরিমাণ জরিমানা আদায় করে এই নদীটির এই দখল মুক্ত করে প্রবাহ ফিরিয়ে দেওয়া উচিত। তো সেই বিষয়টি এখানে একজন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসেছিলেন, তিনিও একমত পোষণ করেছেন। তো দেখা যাক পরবর্তী কোনো বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসে কিনা। তো আমার কাছে নদী দখল মুক্ত করার যে খবর তার এই ছিল সবশেষ। মাকসুম। জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 6:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। 6 দিনের সরকারি সফরে জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলন ও সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেন শেখ হাসিনা। জার্মানি সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রধান। এছাড়া পটুয়াখালীর পায়রায় দেশের সবচেয়ে বড় 3600 মেগাওয়াট ক্ষমতার LNG ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জার্মানির সঙ্গে সমঝোতা স্মারক সই হয়। আরব আমিরাত সফরে দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হয়। আবুধাবিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে নৌ পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত 4টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে গতরাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগে বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান তিনি। এতে অর্থনৈতিকভাবে দেশ আরও সমৃদ্ধ হবে। সরকার প্রবাসীদের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া জনগণের কাছে পৌঁছেছে বলেই 30 ডিসেম্বর নির্বাচনে মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে তৃতীয় দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আবুধাবি সেন্ট রেজিস হোটেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও আরব আমিরাতের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সবার আনুষ্ঠানিকতা শুরু হয়।
সেখানে বসবাসরত বাঙালি বিভিন্ন কমিউনিটির নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সরকার প্রধান। বলেন, আরব আমিরাত বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদে প্রথম এই দ্বিপাক্ষিক সফর সফল হয়েছে বলে জানান। সরকার গঠন করার পর এটাই আমার প্রথম রাষ্ট্রীয় সফর, দ্বিপাক্ষিক সফর। কাজে প্রথমে দ্বিপাক্ষিক সফর আমি মনে করি অত্যন্ত সফল হয়েছে। বিশেষ করে বিনিয়োগ যায়, আবার তার জন্য যথেষ্ট আলোচনা করে খুব ভালো সাড়া পেয়েছি। আওয়ামী লীগ সরকার প্রবাসীদের প্রশিক্ষণ সহ বিশেষ সুবিধা তৈরি করে দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আরব আমিরাতের কারাগারে থাকা 700 বাংলাদেশিকে ফিরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে সরকার। এই সময় তিনি বিদেশের নিয়মকানুন মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। 700 মতো বাঙালি কারাগারে সাজাপ্রাপ্ত আছে, তো আমরা তাদেরকে ফেরত নেওয়ার ব্যবস্থা করছি। যখন যে দেশে যাবেন সে দেশের আইন মানতে হবে, যেন দেশের কোনো বদনাম না হয়। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণের আস্থার প্রতিফলন ছিল 30 ডিসেম্বর নির্বাচন, যেখানে তরুণ ও নারীরা ব্যাপকভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এবারে যে নির্বাচন আপনারা দেখেছেন, এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়েছে। এর কারণটা আর কিছুই না, আমরা যে ক্ষমতায় ছিলাম, দেশের যে উন্নতি করেছি, সেই উন্নয়নের ছোঁয়াটা মানুষের কাছে পৌঁছেছে। কারণ আমাদের উন্নয়নের সমস্ত পরিকল্পনাটা কিন্তু সমগ্র বাংলাদেশটা ঘিরে। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ 2 ব্যবসায়ী লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলী ও এনএমসি গ্রুপের চেয়ারম্যান বিআর শেঠি। তারা বাংলাদেশের স্বাস্থ্য, পর্যটন, রিটেল চেইন শপ সহ বিভিন্ন খাতে বড় আকারে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ। আদালতে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কারণে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 3রা মার্চ ধার্য করা হয়েছে। বেগম জিয়ার আইনজীবীরা জানিয়েছেন তিনি অসুস্থ। তবে অন্য পক্ষ বলছে বেগম জিয়া ঘুমে থাকার কারণে আদালতে উপস্থিত করা হয়নি। আজ নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল, কিন্তু মামলার প্রধান আসামি কারাগারে থাকা বেগম জিয়া আদালতে হাজির না হওয়ায় শুনানি পিছিয়ে দেন আদালত। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন বেগম জিয়া গুরুতর অসুস্থ, ব্যক্তিগত চিকিৎসক দিয়ে তার চিকিৎসার প্রয়োজন। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের প্রায় 14,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে 2007 সালে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। বেগম জিয়া বিছানা থেকে ওঠার মতো তার অবস্থা এখন আর নাই। আমাদের তরফ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য দরখাস্ত করা হয়েছিল। সে ব্যাপারে আদালত বলেছেন আজকে আদেশ দেবেন। আমরা আশা করছি যেমন একটি আদেশ দেবেন যাতে করে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব। বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধানে যে কারা কর্তৃপক্ষ আছেন তারা মাননীয় আদালতে সরাসরি এসেছেন এবং এসে মাননীয় জজ বাহাদুরকে তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া ঘুমিয়ে আছেন। এখনো পর্যন্ত ঘুম থেকে তিনি উঠেন নাই। সুতরাং তিনি ঘুম থেকে না ওঠার কারণে আজকে আদালতে তার অনুপস্থিতি এবং এই অনুপস্থিতির কারণে আজকে মামলার শুনানি করা সম্ভব হয়নি। স্বাধীনতার বিরোধীরা করায় জামায়াতের পাশাপাশি গণতন্ত্র হত্যাকারীদেরও ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। জোট ছাড়ার বিষয়ে জামায়াত কোনো সিদ্ধান্ত বিএনপিকে জানায়নি বলেও জানান নজরুল ইসলাম খান। জামায়াত ইসলামের পক্ষ থেকে আমাদের কখনোই বলা হয় নাই যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা 20 দলের সঙ্গে থাকবে না। জামাত একটা আলাদা রাজনৈতিক দল, তার নিজস্ব দলের সিদ্ধান্ত নেওয়ার তো সুযোগ আছে তাদের। জামাত স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে, সেজন্য তাদের দুঃখ প্রকাশ করা উচিত বা লজ্জা প্রকাশ করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত। এটা যেমন যুক্তিসঙ্গত দাবি, তো সেরকম আরো অনেক কিন্তু যুক্তিসঙ্গত দাবি আছে। এই বাংলাদেশে যারা গণতন্ত্র হত্যা করেছে তাদের সবারই ক্ষমা প্রার্থনা করা উচিত। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন জামায়াতের সঙ্গে বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত, তবে জামায়াত ক্ষমা চেয়েও দায়মুক্ত হতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তথ্যমন্ত্রী।
জামাত ইসলামী দলগতভাবে ক্ষমা চাইল মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন থেকে দায় মুক্তি পেতে পারে না, দায় মুক্তি পাবে না। বাংলাদেশে যে রাজনীতি করেছে এতদিন ধরে করছে, এটার জন্য এবং তাদেরকে সাথে নিয়ে রাজনৈতিক জোট গঠন করা, সাথে নিয়ে সরকার গঠন করা, একসাথে নির্বাচন করা, এজন্য বিএনপিও একই অপরাধে অপরাধী। শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্য। সকাল 10:30টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদের শপথ কক্ষে তাদের শপথ পড়ান। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত রোববার আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির 4 জন, ওয়ার্কার্স পার্টির 1 জন এবং স্বতন্ত্র 1 জনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। একাদশ সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে বিএনপির একটি সংরক্ষিত আসন পাওয়ার সুযোগ ছিল, কিন্তু গত 30শে ডিসেম্বরের নির্বাচনে দলটির জয়ী প্রার্থীরা শপথ না নেয় সেটি স্থগিত করা হয়। বাকি 49 আসনের একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে রোববার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার মহোদয়, এমপি হওয়ার পরে আমার কাজের পরিধি বাড়বে। আমি উন্নয়ন কথাটা ব্যাপক, আমি ঠিক ওইভাবে বলবো না। আমি যে এলাকায় কাজ করব সে এলাকায় আমি সাধারণ মানুষের জন্য যতটুকু পারবো করব। এভরিথিং ইজ এ চ্যালেঞ্জ, আসলে সবই চ্যালেঞ্জ। যেমন সংরক্ষিত কথাটা হয়তো অনেকের মনে হয় যে খুব ইজি এখানে চলে আসা, আসলে নয় ব্যাপারটা। মেয়েরা ডেফিনেটলি বিভিন্ন ফিল্ডে, ইভেন রাজনীতিতেও আগাচ্ছে। সংরক্ষিত আসনটি তাদেরকে এক ধরনের সাপোর্ট দেওয়া। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনেও মিছিলে স্লোগানে সরগরম ক্যাম্পাস। গতকাল থেকে ফর্ম বিক্রি শুরু হলেও আজ দ্বিতীয় দিনেও তেমন একটা ফর্ম সংগ্রহ করতে দেখা যায়নি প্রার্থীদের। প্রতিদিনের মতো আজও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পদচারণায় মুখর মধুর ক্যান্টিন। আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। প্রশ্নপত্র জাল চক্রের 4 সদস্যকে আটক করেছে ডিবি। তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল সেট, ভুয়া প্রশ্নপত্র, ল্যাপটপ উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের 4 জনকে আটক করেছে ডিবি উত্তরের একটি দল। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন একথা জানান। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে বিভিন্ন সময় তারা টাকা নিয়ে শিক্ষার্থীদেরকে ভুয়া প্রশ্নপত্র বিতরণ করত। আটককৃতদের মধ্যে একজনকে এর আগে একই অপরাধে 6 মাসের কারাদণ্ড দেয় আদালত। এদের সবার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার। কোয়েশ্চেন্সেরও সেট আগের রাতে দিয়ে দিয়েছে, সেটা বলেছে যে তোমরা পরীক্ষা হলে গিয়ে হুবহু এই প্রশ্নগুলো উত্তর পড়ে যাও, তোমরা সেগুলো গিয়ে তোমরা পাবা। প্রচুর এই ধরনের প্রতারক চক্রকে ধরেছি এবং সেখানে প্রতারণাটা ছিল একেবারে জেনুইনলি, তারা প্রশ্নপত্র কিন্তু ফাঁস করেছে। এর আগের 2018, 17, 18তে খুব বেশি হয় না, 17, 16-র দিকে ছিল। কিন্তু আমাদের এই তৎপরতার কারণে অনেকগুলো চক্রকে ধরেছি এবং তারা বুঝতে পেরেছে যে তারা এই কাজ করে পার পাবে না এবং তারা ইউটিউবের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং করেও তাদেরকে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করায়। এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্ন ফাঁসের উদ্দেশ্যে খোলা হয়েছে নানা গ্রুপ। যেসব গ্রুপে যুক্ত করা হয় দেশের বিভিন্ন বোর্ডের পরীক্ষার্থীদের, যা পরীক্ষার্থীদের বিপদগামী করেছে বলে অভিযোগ অভিভাবকদের। বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের অসাধু তৎপরতা ঠেকাতে সরকারের নেওয়া সব পদক্ষেপ ব্যর্থ হয়ে যাবে যদি প্রযুক্তির মাধ্যমে প্রশ্ন ফাঁস বন্ধ না করা যায়। পিঙ্কি আক্তারের রিপোর্ট। আমি কালকে রিয়েল বোর্ড কপিটাই দিছি, আজকেও শিওর বোর্ড কপিটাই দেওয়ার চেষ্টা করবো, একদম 100%। কালকে এরকম রিয়েলটা দিতে আসবো। আর কোশ্চেন আউট হচ্ছে কালকে থেকে শুরু হয়েছে, আমি কোনো কোশ্চেন আউট হয়নি। অকপটে এই কথাগুলো বলছিলেন ফেসবুকে প্রশ্ন ফাঁস গ্রুপের এক অ্যাডমিন। নিজেই স্বীকারোক্তি দিলেন গত 5 বছর যাবৎ প্রশ্ন ফাঁসে যুক্ত থাকার কথা। এই গ্রুপে প্রতিটি প্রশ্ন বিক্রি হয় 500 থেকে 700 টাকায়। অগ্রিম 200 থেকে 300 টাকা দিলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপে অ্যাড হওয়া যায়। প্রতিটি বিষয়ের পরীক্ষার আগে টাকার মাধ্যমে এখানে অ্যাড হয় বিভিন্ন বোর্ডের পরীক্ষার্থীরা। পরীক্ষার আগের রাত থেকে সকাল পর্যন্ত কয়েক ধাপে গ্রুপে মিলছে প্রশ্নপত্র।
যে কোনো পাবলিক পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারে সরব হয়ে ওঠে প্রশ্ন ফাঁসে অসাধু চক্রের বিভিন্ন গ্রুপ, যেখানে চলে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বাণিজ্য, আর এতে করে বছর পর বছর বলি হচ্ছে মেধা। অনেকে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করতেছে এবং এটা অপচেষ্টা চালানো হচ্ছে। কোশ্চেন ফাঁস হলেও আমরা অনেক সময় দেখছি ওইগুলো অনেকে ভুল প্রশ্ন দিচ্ছে আমাদেরকে, এবং দেওয়ার পর আমরা ওটা পড়ে আসি এবং পরে পরীক্ষা দিতে কষ্ট হয়, মানে ভুল হয়, মানে পরীক্ষাটা ভালো হচ্ছে না। তাহলে আপনারা পরীক্ষার প্রশ্নের দিকে কেন তাকিয়ে থাকেন? আসলে আমরা প্রশ্নের দিকে তাকিয়ে থাকি না, কিন্তু যদি কেউ কিছু পায় তো সেটা সবসময় ব্যবহার করার চেষ্টা করবে। আমাদের সমাজের জন্য ক্ষতিকর, আমাদের তারপরে এটা অলরেডি আমাদের জন্য কিন্তু ভয়াবহ হয়ে যাচ্ছে জিনিসটা। তবে সরকার কঠোর তদারকি করলে প্রশ্ন ফাঁসের এই মাধ্যম নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। সরকারের তরফে যদি একটা সদিচ্ছা থাকে যে আমরা প্রশ্নপত্র কোনোভাবে ফাঁস হবে না, তাহলে এটা সম্ভব। গত বছর এইচএসসি পরীক্ষা ফাঁস হয়নি, এবং সেটার পেছনে আমি বললাম যে শিক্ষা বোর্ড সহ সবাই ছিলেন, কিন্তু একটা হাই প্রোফাইল গোয়েন্দা সংস্থা তাদের সার্বিক তত্ত্বাবধানে বিষয়টা হওয়াতে প্রশ্নপত্র ফাঁস হয়নি। সারা দেশে এবারে মোট পরীক্ষা দিচ্ছেন 21,35,333 জন শিক্ষার্থী। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। পাইলট সংকটে বন্ধ হয়ে গেছে ঢাকা লন্ডন রুটের বোয়িং 787 ড্রিমলাইনার দিয়ে ফ্লাইট পরিচালনা। এর মধ্যেই গেল 16 ফেব্রুয়ারি থেকে কমিয়ে ফেলা হয়েছে ডিসেম্বর থেকে চালু হওয়া নতুন দুটি ফ্লাইটও। এমন সিদ্ধান্তে হতাশ লন্ডন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে অন্য বিমান দিয়ে পরিচালনা করা প্রতি ফ্লাইটে গচ্চা যাচ্ছে 3 কোটি টাকা। শোয়েব কবিরের রিপোর্ট। অত্যাধুনিক বোয়িং 787 ড্রিমলাইনার দিয়ে গত বছরের 10 ডিসেম্বর থেকে ঢাকা লন্ডন রুটে সপ্তাহে 6টি ফ্লাইট পরিচালনা করার শিডিউল ঘোষণা করে বিমান। এরপর আধুনিক সেবার প্রতিশ্রুতি দিয়ে ঢাকঢোল পিটিয়ে টিকিট বিক্রি করা হয়েছিল। এতে ব্রিটেন প্রবাসীদের মাঝেও সাড়া পড়ে ব্যাপক। 271 আসনের অত্যাধুনিক ড্রিমলাইনারে চড়ার শখে অনেকেই টিকিট কেনেন হুমড়ি খেয়ে। তবে পাইলটের অভাবে মাত্র 3টি ফ্লাইট পরিচালনা করার পর তা বন্ধ হয়ে যায়। কন্ট্রোলের মধ্যে অনেক টেকনিক্যাল রিজন থাকে, ক্রুদের সমস্যা থাকে, ক্রু যদি পর্যাপ্ত ক্রু না থাকে সেক্ষেত্রে কিন্তু 787 দিয়ে কন্টিনিউ 6 ডেজ ফ্লাইট অপারেট করা আমাদের জন্য মুশকিল। বোয়িং 787 ড্রিমলাইনার পরিচালনা নিয়ে একই তথ্য বিমান থেকে জানানো হয়েছে লন্ডনের বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোকে। ক্রু সার্টিফিকেশনটা আমরা যতটুকু আমাদেরকে বিমান কর্তৃপক্ষ থেকে জানিয়েছেন, ক্রু সার্টিফিকেশনটা কাজ চলছে এবং এটার সময়ের প্রয়োজন। তবে বিমানের অন্যতম লাভজনক এই রুটে ফ্লাইট পরিচালনা নিয়ে বিমান কর্তৃপক্ষের এই ধরনের অদূরদর্শী সিদ্ধান্ত ভবিষ্যতে প্রবাসী যাত্রীদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। বিমান মারাত্মকভাবে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। বিমান যদি তার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হয় এবং বাংলাদেশি সহ বিদেশিদের কাছে তাদের গ্রহণযোগ্যতা রাখতে হয়, তাহলে এ ব্যাপারে আরো চিন্তা ভাবনা করে আগামীতে ফ্লাইট চালু করা উচিত। ফ্লাইট পরিবর্তনের কারণে 271 আসনের বোয়িং 787-এর 6টি ফ্লাইটের যাত্রী বহন করতে হচ্ছে 419 আসনের বোয়িং 777 উড়োজাহাজ দিয়ে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি। নির্বিঘ্ন উদযাপনে কঠোর নিরাপত্তায় গৌরবের স্মৃতি মিনার। 1 মাসেরও কম সময়ের ব্যবধানে পদ্মা সেতুতে বসলো 8ম স্প্যান। দৃশ্যমান হলো 1200 মিটার। কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় পদ্মাপাড়ের মানুষের সন্তোষ। বিআইডব্লিউটি এর স্থগিত হওয়া উচ্ছেদ অভিযান শুরু। ভাঙা হচ্ছে আমিন মোমিন হাউজিং এর স্থাপনা। ঢাকা বন্দর প্রধান সহ যোগ দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আদালতে বেগম জিয়ার অনুপস্থিতির কারণে পেছালো নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি। অসুস্থ বলে দাবি বেগম জিয়ার আইনজীবীদের। ঘুম থেকে ওঠেননি বলছে অন্য পক্ষ। এবং রাজধানী থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের 4 সদস্য আটক। ল্যাপটপ ও মোবাইল জব্দ। শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। এই ছিল দুপুরের সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।